তেরা বাসায় আসতেই ইয়নজুন মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তের কোনো কথা বলছে না, শুধু নিঃশব্দে চোখের পানি ফেলছে। ইয়নজুন, আমার মেয়েটার সাথে এসব কি হয়ে গেল? তে ধীরে ধীরে নিজের রুমে চলে যায়। রুমে ঢুকে বিছানায় বসে সবকিছু ভাবতে থাকে। কয়েকদিন আগেও তার জীবনটা কত স্বাভাবিক ছিল, আর এখন হঠাৎ করেই সব বদলে গেল। অন্যদিকে জাঙ্কুক নিজের রুমে রাগে জিনিসপত্র ছুঁড়ে ফেলছে। জিন আর আয়ু, জাঙ্কুক বাবা শান্ত হও। জাঙ্কুক, কিভাবে শান্ত হই? আমার বউকে আমার কাছ থেকে নিয়ে গেল, আর তোমরা যেতে দিলে। জিন, ও এখনো ছোট, ওকে একটু সময় দে। জাঙ্কুক, সময় দিলে যদি আবার কোনো বিপদ হয়, আমি তেকে হারাতে পারবো না। তে শুধু আমার। জিন আর আয়ু দীর্ঘশ্বাস ফেলে চুপ করে চলে যায়। সুগাকে এসে ঘরে ঢুকছে আর বের হওয়ার নামই নেই। সুগা ভাবছে জাঙ্কুক যদি তেকে ছোট থেকেই ভালোবাসে, তাহলে একটা জিমিন জানে। এতদিন জিমিন সুগাকে কিছুই বলে নাই। জিমিনের সাথে এই বিষয়ে সুগার কথা বলতে তার বোনের বিষয় যে তাকে বলেই নাই, কোনো সবচেয়ে বড় বিষয় জাঙ্কুক তাকে বলে নাই। রাতের দিকে তের ফোনে একটা মেসেজ আছে। জাঙ্কুক, খাইছিস? তুই মেসেজটা দেখেও রিপ্লাই দেয় না। কিছুক্ষণ পর আবার মেসেজ আছে, রাগ করছি করো, তাতে আমার কিছুই যায় আসে না। বিয়েটা শুধুমাত্র তোর দোষেই হয়েছে। আমি তো পরেই বিয়ে করতে চাইছিলাম। কিন্তু জাঙ্কুক মনে মনে এখনই বিয়ে করতে চাইছিল, আর বাসরটাও সেরে ফেলতে চাইছিল, কিন্তু হলো না। এবারও উত্তর দেয় না। তার এখনো এইসব বিষয় মাথায় ঘুরছে। রাতের ভাতে বা খাবারের সময় সবাই থেকে স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু তে প্রায় কিছুই খায় না। অন্যদিকে জাঙ্কুক সারা রাত ঘুমাতে পারে নাই। বারবার তের ছবি দেখছে আর ভাবছে কবে থেকে পাবে, মানে বাসর করতে পারবে। তে আর জিমিন কিছুদিন ধরে ঘর থেকে বের হয় নাই। তারা ভাবে এভাবে বসে থাকলে পড়া নষ্ট হবে, তাই তে আর জিমিন স্কুলে যায়, যেহেতু টেস্ট পরীক্ষার সামনে কয়েকদিন পর। সকালে তে স্কুলে যাওয়ার সময় রেডি হয়, কিন্তু স্কুলের গেটের সামনে গিয়ে সে অবাক হয়ে যায়, কারণ একটু দূরে কালো গাড়ির পাশে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। তে, আপনি এখানে কেন? জাঙ্কুক, তাতে যে এই কদিন ধরে হাজারটার উপর কল মেসেজ দিচ্ছি, রিপ্লাই দিস না কেন? ইগনোর করিস আমাকে? ভুলে যাস না আমি এখন তোর হাজবেন্ড। তে কিছু বলে না, স্কুলের ভেতর ঢুকে যায়। জাঙ্কুক হা করে তাকিয়ে থাকে। যে মেয়ে তাকে জমের মতো ভয় পাইতো, সে মেয়ে আজকে তাকে ইগনোর করে চলে যাচ্ছে। স্কুলের গেটে পেরিয়ে ভেতরে ঢুকতেই দূর থেকে পরিচিত একটা মুখ দেখতে পেল। ভালো করে তাকিয়ে দেখতেই বুঝতে পারলো ওটা জিমিন। তে আর এক সেকেন্ড দেরি না করে দৌড়ে দিয়ে জিমিনকে জড়িয়ে ধরে বলল, "এই, জিমিনা, তোকে অনেক মিস করেছি। জিমিন, আরে আস্তে, এত জোরে জড়িয়ে ধরছিস, আমার শ্বাস বন্ধ হয়ে যাবে। তো আমিও তোকে অনেক মিস করেছি। তে, চল হাসির বাচ্চা, আমরা ক্লাসে যাই। জিমিন, আচ্ছা, এখন থেকে কিন্তু তোকে নাম ধরে ডাকতে পারবো না। তে, কেন? জিমিন, কারণ এখন থেকে তোকে প্রকাশ্যে ভাবি বলে ডাকবো। জিমিনের কথা শুনে একটু লজ্জা পেয়ে গেল। তে মনে মনে ভাবছে সে কেন লজ্জা পেল। চাঙ্কুকে দলবল যখন তাকে ভাবি বলে ডাকতো তখন তের অনেক বিরক্ত লাগতো। এর আগে কিন্তু জিমিন তেকে ভাবি বলে ডাকে নাই, এইবার প্রথম ডাকলো। তারপর তারা দুজনে হাসতে হাসতে করিডোর দিয়ে হাঁটতে লাগলো। ক্লাসে ঢুকে নিজের পছন্দের সিটে বসে তে আর জিমিন গল্প শুরু করে দিল। তে জিমিনের সাথে দেখা হওয়াতে এর মনটা অনেক ভালো হয়ে গেছে। এতদিনের দুশ্চিন্তা আর এক মন খারাপ যেন কিছুক্ষণের জন্য উধাও হয়ে গেল। প্রতিটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকে না একটা, যার সাথে কথা বলবে মনের মতো যতই খারাপ থাকুক মন ভালো হয়ে যায়। তে আর জিমিনের ক্ষেত্রেও একই জিনিস। তারপর ক্লাস শুরু হতে তখন কিছুটা সময় বাকি। তে আর জিমিন নিজেদের সিটে বসে গল্প করছে। জিমিন, এই কয়দিন তোকে ছাড়া একদম ভালো লাগেনি রে। তে, আমারও না, বাসায় বসে বসে একদম বিরক্ত হয়ে গিয়েছিল। দুজন আবার হাসতে হাসতে গল্পে মেতে উঠলো। হঠাৎ পুরো ক্লাসরুম চুপ হয়ে যায়, সবাই দরজার দিকে তাকিয়ে থাকে। তে আর জিমিন অবাক হয়ে দরজার দিকে তাকাতেই দেখে দরজার সামনে দুই হাত পকেটে দিয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কুক, তার মুখে গম্ভীর ভাব। তে ধীরে জাঙ্কুক ধীরে ধীরে ক্লাসে ঢুকে সরাসরি তে বেঞ্চের সামনে এসে দাঁড়ায়। জাঙ্কুক, অনেক গল্প হচ্ছে দেখছি। তে একটু অবাক হয়ে বলে, আপনি এখানে? জাঙ্কুক, কেন?
আমার আসতে কোনো সমস্যা আছে? জিমিন পরিস্থিতি বুঝে চুপ করে যায়। জিমিন তের দিকে তাকিয়ে বলে, এই কয়দিন একটা মেসেজও রিপ্লাই দিসনি, ফোনও ধরিস না, তাই নিজেই চলে আসলাম। তে, আমি ক্লাসে আছি। জাঙ্কুক, জানি, তাই বেশি সময় নেব না, শুধু একটা কথা মনে রাখিস। তে, কি কথা? জাঙ্কুক একটু ঝুঁকে নিচু স্বরে বলল, যতই আমাকে ইগনোর করার চেষ্টা করিস না কেন, আমি তোর স্বামী, তোর খোঁজ নেওয়ার অধিকার আমার আছে। পুরো ক্লাস নিঃশব্দে তাদের কথোপকথন দেখছে। তে লজ্জায় মাথা নিচু করে ফেলে, আর জিমিন মনে মনে হাসে। ঠিক তখনই ক্লাসের টিচার দরজার সামনে এসে দাঁড়ায়, বলল, স্যার, এখানে কি হচ্ছে? জাঙ্কুক ভদ্রভাবে বলল, স্যার, আমি শুধু 2 মিনিটের জন্য এসেছিলাম, এখনই চলে যাচ্ছি। স্যার তের দিকে তাকিয়ে বললেন, কোনো সমস্যা? তে মাথা নেড়ে বলে, না স্যার। তাহলে সবাই নিজের নিজের জায়গায় বসো, ক্লাস শুরু হবে। জাঙ্কুক যাওয়ার আগে একবার তের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, টিফিন টাইমে বাইরে আসিস। তে কিছু বলার আগে জাঙ্কুক ক্লাস থেকে বেরিয়ে গেল। জাঙ্কুক বের হতে পুরো ক্লাস ফিস ফিস শুরু করে ফেলেছে। একজন বলল, ইনি কি তের হাজবেন্ড? আরেকজন বলল, দেখতে তো একদম সিনেমার হিরোর মতন। জিমিন তের দিকে তাকিয়ে হেসে বলে, ভাবি, তোমার বর তো পুরো ক্লাস কাঁপিয়ে দিয়ে গেল। তে লজ্জা আর বিরক্তি মিশ্রিত মুখ করে বলল, একদম চুপ কর। জিমিন হেসে বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু টিফিনে যাবি তো? নাহলে কিন্তু ভাইয়া আবার আসবে। তে একটু ভেবে বলল, না, আমি যাব না, উনি অপেক্ষা করতে করতে চলে যাবেন। জিমিন দুষ্টু এসে বলল, আমার কিন্তু মনে হচ্ছে না ভাইয়া যতক্ষণ না তোকে দেখবেন ততক্ষণ এখান থেকে নড়বে বলে। তে জানালার বাইরে তাকিয়ে দেখে স্কুলের গেটের সামনে কালো গাড়ির সঙ্গে হেলান দিয়ে ফোন টিপছে, পাশে দাঁড়িয়ে আছে ইয়ন্নু। জাঙ্কুক সত্যিই দাঁড়িয়ে আছে। তে অজান্তে দীর্ঘশ্বাস ফেলল, মনে মনে বলল, এই মানুষটাকে ইগনোর করা যে এত কঠিন হবে কে জানতো। ক্লাস শেষ হতে টিফিনের ঘন্টা বাজলো। জিমির সঙ্গে সঙ্গে তের দিকে তাকিয়ে বলল, চল বাইরে যাই, নাহলে ভাইয়া রেগে যাবে। তে মাথা নেড়ে বলল, না, আমি কোথাও যাব না। জিমিন কিছু বলার আগে ক্লাসের এক ছেলে এসে বলল, তে বাইরে কেউ তোমাকে ডাকছে। তে বুঝতেই বাকি রইল না কে এসেছে। সে ধীরে ধীরে ক্লাসরুমের বাইরে বের হতে করিডোরে জাঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, জাঙ্কুক, এতক্ষণ লাগে আসতে? তে, আবার কেন এসেছে? জাঙ্কুক তার হাতের একটা চকলেট আর জুস এগিয়ে দিয়ে বলল, সকালে ঠিক মতো খাসনি মনে হয়, তাই এগুলো নিয়ে এসেছি। তে, আমার লাগবে না। জাঙ্কুক, লাগুক আর না লাগুক, এগুলো তোর জন্য এনেছি, জিমিনের জন্যও এনেছি। তে কিছুক্ষণ চুপ করে চকলেট আর জুসটা নিয়ে নিল। জাঙ্কুক মুচকি এসে বলল, এই তো, আমার কথা এখনো পুরোপুরি ফেলতে পারিস না। তে মুখ ফিরিয়ে বলল, বেশি ভাববে না। ঠিক তখনই স্কুলের ঘন্টা বেজে উঠলো। টিফিন শেষ, আবার ক্লাস শুরু। জাঙ্কুক, আচ্ছা যা, মন দিয়ে ক্লাস করিস। দেখুন উত্তর না দিয়ে ক্লাসে ফিরে গেল। জিমিন সব শুনে মুচকি হেসে বলল, যতই আমার ভাইয়ের উপর রাগ দেখাস না কেন, ভাইয়ের আনা জিনিস ঠিকই নিলি। তে লজ্জা পেয়ে জিমিনের হাতে হালকা একটা চাপ্পড় মেরে বলল, একদম চুপ। এরপর বাকি ক্লাসগুলো শান্তিতেই শেষ হলো। বিকেলে ছুটির ঘন্টা বাজতেই সবাই ব্যাগ গুছিয়ে স্কুলে থেকে বের হতে লাগলো। তে আর জিমিন একসঙ্গে গেটের দিকে এগিয়ে গেল। স্কুল ছুটি হতেই তে আর জিমিন একসঙ্গে গেটের দিকে এগিয়ে গেল। ঠিক তখনই সুগা গাড়ি নিয়ে তাদের সামনে এসে দাঁড়ালো। সুগা গাড়ি থেকে নেমে তের দিকে তাকিয়ে বলল, তুই গাড়িতে গিয়ে বস, আমি জিমিনের সঙ্গে একটু কথা বলে আসছি, তারপর আমরা বাসায় যাব। তে কোনো কথা না বলে চুপচাপ গাড়ির দিকে হাঁটতে গেলে আর সুগা জিমিনের হাত ধরে এগিয়ে গেল। জিমিন আর সুগা স্কুলের পেছনে নিরিবিলি বাগানে এসে দাঁড়ালো। চারপাশে কেউ ছিল না। কিছুক্ষণ দুজনে চুপ। সুগা গম্ভীর শ্বাস নিয়ে বলল, জিমিন, তুমি একটা কিভাবে করতে পারলে আমার সাথে? জিমিনের মুখটা ভয় ধক করে উঠলো। জিমিন, আমি ভাবছি তোমাকে সব জানিয়ে দেব, কিন্তু সুগা, কিন্তু কি জিমিন? তোর ভাইয়ের ভয়? আমি কি আমি করছি সোজাসুজি উত্তর দে। জিমিন, আই এম সরি সুগা। সুগা, সরি বললে কি সব সমাধান হয়ে যায়? তুই জানিস না আমি রাজনীতি করে এমন ছেলে পছন্দ করি না। মানলাম তোর ভাই খুন খারাপি করে না, কিন্তু শত্রুপক্ষ তো মারার জন্য বসে আছে। যদি জাঙ্কুকের কিছু হয়ে যায় আমার বোনের কি হবে? জিমিন, শত্রুপক্ষ তো ক্ষতি করতেই চাইবে, কিন্তু দেশ তো আইন বলতে কিছু একটা আছে, তাই না? সুগা, সবশেষে আমি একটাই ভাবছি,
সিমি, কি ভাবছো? সুগা, আমি ভাবছি আমাদের সম্পর্কটা এখানেই শেষ করে দেওয়া ভালো। জিমিনের যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। জিমি, কি বলছো তুমি এইসব সুগা ভাইয়া? সুগা, তুই আমার সঙ্গে এটা কিভাবে করতে পারলি? একবারও কি মনে হলো না আমাকে সত্যিটা বলার দরকার আছে? জাঙ্কুক আমাকে বলে নাই, কিন্তু তুই তো বলতে পারতি। জিমিন কাঁদতে কাঁদতে বলল, আমি জাঙ্কুক ভাইয়াকে কথা দিয়েছিলাম, তাই কাউকে বলতে পারিনি। আমি শুধু কথা রেখেছি। আমি বুঝতে পারিনি এর পরিণতি এত ভয়ঙ্কর হবে। সুগা, আমি চাই না জাঙ্কুকের সঙ্গে আমার সম্পর্ক আরো খারাপ হোক। এমনিতেও তেইকে নিয়ে ও অনেক কিছু হয়ে গেছে। এখন যদি আমাদের সম্পর্কের জন্য আবার কোনো সমস্যা হয়, তাহলে সেটা আমি চাই না। জিমিনের চোখ ভিজে ওঠে। সুগা, তুই যদি আমাকে আগে বলতিস যে জাঙ্কুক ছোটবেলা থেকে দেখে ভালোবাসে, তাহলে হয়তো আমি নিজেই তোকে ছেড়ে দিতাম। এতটা কষ্ট পেতে হতো না আমাদের। তুই যদি একবার বলতিস যে জাঙ্কুক তেকে নিয়ে এতটা সিরিয়াস, ওকে নিয়ে এতটা পজিটিভ, তাহলে আমি তেকে এখানেই রাখতাম না। আমি নিজেই ওকে অনেক দূরে পাঠিয়ে দিতাম। তাহলে আর কারোর জীবনে এমন ঝড় আসতো না। আমি রাজনীতিকে ঘৃণা করি জিমিন। আজ আছে, কাল থাকবে কিনা তারও ঠিক নেই। কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। জিমিন, তুমি কি ভাবছো তেকে দূরে পাঠিয়ে দিলে জাঙ্কুক ভাইয়া তেকে ছাড়তো? কখনোই না। আর জাঙ্কুকও তো নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য তেকে বিয়ে করেছে। সবকিছু ভুলে যা। তাহলে তুমি কেন সবকিছু ভুলে আমাকে বিয়ে করতে পারবে না বলো? সুগা, দেখো জিমি, জাঙ্কুকের সাথে এমনিতেও আমার সম্পর্ক ভালো না, তার মধ্যে যদি শোনে তোর সাথে আমি 2 বছর ধরে প্রেম করছি, তাহলে ওই আর আমার সাথে তোর বিয়ে দেবে না আমি জানি। জিমি, তোমার মধ্যে তো কোনো খুঁত নাই। তুমি ভালো ছেলে, নিজের ব্যবসা আছে, আর কি চাই আমারও? আর জাঙ্কুক ভাইয়া শুনে খুশি হবে। সুগা, জাঙ্কুক খুশি হবে কিনা জানি না, তবে আমার যতটুকু ধারণা জাঙ্কুকের সম্পর্কটা মানবে না। জিমি, তাহলে তুমি কি চাও এতদিনের ভালোবাসার কোনো মূল্য নেই? সুগা চোখ বন্ধ করে বলল, মূল্য আছে বলেই তো তোকে কষ্ট দিতে চাই না। তুই ভালো থাক। জিমিন, তুই হয়তো আমার ভাগ্যে ছিলি না। জিমিন কাঁপা গলায় বলল, তুমি কি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে? সুগা, হয়তো না। জিমিন ঠোঁট কামড়ে চোখের পানি আটকানোর চেষ্টা করলো। জিমি, ঠিক আছে, যদি এটাই তোমার সিদ্ধান্ত হয়, তাহলে আমি আর জোর করব না। ভালো থেকো। যেদিন আমার বিয়ে হবে সেদিন বুঝবে তুমি কি হারাইছো। এই বলে চিমিনের চোখের পানি মুছতে মুছতে সেখান থেকে দৌড়ে চলে যায়। সুগা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চিমিনের চোখের আড়াল হতেই সে দেয়ালে ঘুষি মারলো। জিমিন, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমি জানি জাঙ্কুক খুশি হবে, কিন্তু আমাকে তো এটা করতেই হতো। সুগার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। সুগা মনে মনে ভাবে, আমি তোকে দূরে ঠেলে দিতাম, অথচ তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। সুগার মাথা হাত দিয়ে মাটিতে বসে পড়লো। আমি তোকে ভুলতে চাই, কিন্তু কেন পারছি না। কেন তোর মুখটাই বারবার চোখের সামনে ভেসে ওঠে? কেন তোর কান্নায় আমার বুকটা ছিঁড়ে যায়? কেন? সুখের চোখের কোণে বেনীরবে পানি গড়িয়ে পড়ে। হয়তো তোকে ছেড়ে দেওয়াটাই ঠিক, কিন্তু তোকে হারানোর কষ্টটা আমি কোনোদিনই ভুলতে পারবো না জিমিন। তোকে দূরে পাঠালাম, অথচ তোকে ভুলতে পারছি না। কেন এত ভালোবাসি তোকে? কেন তোর কান্নায় আমার বুকের ভেতরটা একেবারে পুড়িয়ে দেয়? তারপর দেখতে পেল জিমিন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যাচ্ছে। বিষয়টা দেখে তে অবাক হয়ে গেল, আর সুগার গাড়িতে আসতেই তে জিজ্ঞেস করলো, ভাইয়া, জিমিন কাঁদতে কাঁদতে কেন চলে গেল? কিন্তু সুগার কোনো উত্তর দিল না। শেষ পর্যন্ত তে আর কিছু না বলে চুপচাপ বসিয়ে থাকে। সুগার বাসার উদ্দেশ্যে রওনা দিল। এভাবে কয়েকটা দিন কেটে গেল। এই কয়দিন জিমি স্কুলে আসেনি, কারোর সাথে যোগাযোগ করেনি। তে অনেকবার ফোন করেছিল, মেসেজও দিয়েছে, কিন্তু জিমিনের কোনো উত্তর দেয়নি। অন্যদিকে অন্যদিন হলে তে জিমিনের বাসায় যেত, কিন্তু এখন ওই বাড়ির বউ হিসেবে যেত। এর মাঝে জাঙ্কুক থেকে অনেক মেসেজ করেছিল, কিন্তু তে কোনো রিপ্লাই নেই। অবশেষে 1 সপ্তাহ পর জিমিন স্কুলে এলো। স্কুলে ঢুকতেই তে দৌড়ে গিয়ে জিমিনকে জড়িয়ে ধরলো। কোথায় ছিলে তুই? আমি কত চিন্তা করছিলি জানিস? জিমিন জোর করে একটা হাসি দিল। কিছু হয়নি রে তে, একটু শরীরটা খারাপ ছিল। তে বুঝতে পারলো জিমিন মিথ্যা বলছে। ক্লাস শেষে তে ওকে স্কুলের ছাদে নিয়ে গেল। এবার সত্যি করে বলতো জিমিন, কি হয়েছে তোর? জিমিন আর নিজেকে সামলাতে পারলো না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। জিমিন,
সুগা ভাইয়া আমার সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়েছে। তে হতভম্ব হয়ে গেল। কি? কেন? জিমিন কাঁদতে কাঁদতে সেদিকে সব কথা শুনে তেকে সব খুলে বলল জিমিন। সব শুনে তে খুব রাগ খারাপ লাগলো। সে জিমিনের হাত শক্ত করে ধরে বলল, সব ঠিক হয়ে যাবে, আমি বিশ্বাস করি। সুগা ভাইয়ার কিছু তো একটা হয়েছে। জিমিন মুচকি এসে বলল, হয়তো। তে কিছু বলতে পারলো না, শুধু বন্ধুর পাশে চুপচাপ দাঁড়িয়ে রইল। তে, আমি এই বিষয়ে সুগা ভাইয়ের সাথে কথা বললেই কি হবে এতে? অন্যদিকে নির্বাচন যতই কাছে আসছিল জাঙ্কুক ততই ব্যস্ত হয়ে পড়ছিল। সকাল থেকে রাত পর্যন্ত শুধু মিটিং, প্রচার আর মানুষের সঙ্গে দেখা করা। এদিকে স্কুল ছুটি হওয়ার পর থেকে গেটের বাইরে বের হচ্ছিল, হঠাৎ রাস্তার ওপাশে একটা পরিচিত বাইক দেখে ওর চোখ থেমে গেল। বাইকটা জাঙ্কুকের, কিন্তু তের বুক ধক করে উঠলো। জাঙ্কুকের বাইকের পেছনে বসে আছে লিসা। লিসা হলো কাইয়ের বোকা বোন। বোকা শোকা কিছু বোঝে না, সে যায় বলেই তাকে শোনে। দুজনের কথা বলতে বলতে বাইকের দিকে চলে যেতে দেখলো ওতে আসলে জাঙ্কুক লিসার বাবার কিছু রাজনৈতিক তথ্য নেওয়ার জন্য লিসার সঙ্গে গেছে। জাঙ্কুক লিসাকে নিয়ে একটু নিরিবিলি জায়গায় যাচ্ছিল, যাতে বিষয়টা নিয়ে কথা বলা যায় আর সব গোপন তথ্য জানা যায়। কিন্তু এসব কিছুই তে জানতো না। ওর চোখের সামনে শুধু একটাই দৃশ্য ভাসছিল, জাঙ্কুকের বাইকের পাশেই অন্য একটা মেয়ে। তে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তে মনে মনে বলল, জাঙ্কুক ভাইয়া আমাকে তো বলেছিল আমি নাকি শুধুই তার। তাহলে আজ অন্য একটা মেয়েকে নিজের বাইকে নিয়ে ঘুরছে কেন? আমি ছাড়া আর কাউকে ওর বাইকের পেছনে বসতে দিল কিভাবে? চোখের পানি আর আটকাতে পারলো না তে। হাজার হোক স্বামীটা। নিঃশব্দে চোখের জল মুছতে মুছতে বাড়ির পথে হাঁটতে লাগলো। সারাটা পথ জাঙ্কুকের কথাই ভাবতে ভাবতে বাসায় গেল। জাঙ্কুকের সামনে লিসাকে দেখে তের অভিমান আরো বেড়ে গেল। তে মনে মনে ঠিক করলো, আজ যদি ফোন করে আমি কোনো কথাই বলবো না। সেদিন রাতে জাঙ্কুক সারাদিনের কাজ শেষ করে নিজের রুমে ঢুকলো। প্রচন্ড ক্লান্ত থাকলেও প্রথমে ফোনটা হাতে নিল। মুচকি হেসে তের নামের উপর চাপ দিল। কলিং একবার, দুইবার, তিনবার, কিন্তু তে ফোন ধরলো না। জাঙ্কুক ভ্রু কুঁচকে আবার কল দিল। এবার এই একই অবস্থা। তারপর সে মেসেজ করলো, ঘুমিয়ে পড়েছিস? কোনো উত্তর নেই। রাগ করছিস নাকি? তবুও রিপ্লাই নেই। এদিকে তে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে সবকিছু দেখছে। একটার পর একটা কল, একটার পর একটা মেসেজ, কিন্তু তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল পৃথিবীর সেই দৃশ্য। জাঙ্কুকের বাইকের পেছনে লিসা বসে আছে। অভিমানে তের চোখে আবার ভেজে উঠলো। তে মেসেজ করলো, যার সঙ্গে এত ভালো করে ঘুরছিলেন তার সঙ্গে কথা বলে ফোনটা হাতে নিয়ে জাঙ্কুকের নাম্বারে ব্লক করে দিল। নাম্বার ব্লক হতেই আর কোনো কল আসলো না। ওইদিকে জাঙ্কুক আবার কল করতে গিয়েও থমকে গেল। ফোনের স্ক্রিনে ভেসে উঠলো তের সেই মেসেজটা। জাঙ্কুক আবার কল করতে গিয়েও দেখে ডেটাকে ব্লক করে দিয়েছে। ফোনের স্ক্রিনে ভেসে উঠলো, দিস পারসন ইজ আনভ্যালুয়েবল। জাঙ্কুক কয়েকবার চেষ্টা করলো, তারপর ভাবলো সেই মেসেজটার কথা। তারপর মনে পড়লো আজকে সে লিসাকে নিয়ে ঘুরেছে। তারপর জাঙ্কুক অজান্তে হেসে ফেললো। তার পাখিটা লিসাকে নিয়ে জেলাস ফিল করছে। মুহূর্তে জাঙ্কুকের মুখের হাসি মিলিয়ে গেল। সে দাঁত চেপে বলল, তে আমাকে ব্লক করেছে। আমাকে কি বিষয়টা বলতে আমি বলতাম না? রাগে ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেললো। সারাদিন এত ব্যস্ত থাকার পর প্রথম ফোনটা তোকেই দিয়েছিলাম তে, আর তুই আমাকে ব্লক করলি। সে মনে মনে ঠিক করলো কালই তের সঙ্গে দেখা করবে, আর আজকের বিষয়টা তাকে কালকে বুঝিয়ে বলবে। পরদিন সকাল 9টার দিকে জাঙ্কুক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামে নাস্তা করার জন্য। নাস্তা শেষ করতে আরএম জাঙ্কুককে ডেকে বলল, আজ বিকেলে দলের গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, সময় মতো চলে আসবে। সামনে নির্বাচন, তাই প্রতিটা পদক্ষেপ খুব ভেবেচিন্তে নিতে হবে। বিরোধী পক্ষ এখন বেশ সক্রিয়। জাঙ্কুক শান্ত গলায় বলল, চিন্তা করো না বাবা, সবকিছু আমি দেখেছি। দলের সম্মান যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সেদিকে আমি খেয়াল রাখবো। আরেম সন্তুষ্ট হয়ে মাথা নাড়ালেন। তারপর জাঙ্কুক জিমিনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। জাঙ্কুক স্কুলে আসতে জিমিন গাড়ি থেকে নেমে স্কুলের ভেতরে চলে গেল। জিমিনের মনটা ভালো না থাকলে জাঙ্কুককে বলতো ফুচকা খাওয়াতে। তারপর স্কুলে ঢুকতেই দেখলো গেটের সামনে কালো গাড়ি, পাশে দাঁড়িয়ে আছে জাঙ্কুক, মুখটা শক্ত, চোখে মুখে স্পষ্ট রাগ। ওকে দেখেই অন্যদিকে চলে যেতে চাইলে জাঙ্কুক একটা নোটের সামনে নিয়ে আসলো। কোথায় যাচ্ছিস?
হাত ছাড়ুন, আগে আমার দিকে তাকিয়ে কথা বলেন। তে মুখ ফুরিয়ে রইল। জাঙ্কুক, কালকে আমাকে ব্লক করে দিলি কেন? এত বড় সাহস হলো কবে থেকে? তো যার সঙ্গে বাইকে ঘুরছিলেন তার কাছে যান, আমার সঙ্গে কথা বলার দরকার নেই। জাঙ্কুক রাগের দাঁত চেপে তেকে নিজে থেকে ঘুরিয়ে বলল, তুই কি একবার আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলি না? নিজের মতো করে সব সিদ্ধান্ত নিয়ে ফেললি। তে, আমি নিজের চোখে দেখেছি। জাঙ্কুক, নিজের চোখে দেখেছিস কিন্তু সত্যিটা জানিস না। তে চুপ করে রইল। জাঙ্কুক জাঙ্কুক ঈশা আমার সঙ্গে ঘুরতে চায়নি। ওর বাবার রাজনৈতিক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি ওর কাছ থেকে নিতে চাইছিলাম, তাই নিরিবিলি জায়গায় গিয়ে কথা বলেছি। তুই কি ভাবছিস আমি তোকে ঠকাবো? জাঙ্কুকের গম্ভীর শ্বাস নিয়ে আরো বলল, শুনতে, আমার বাইকের পেছনে সিটটা শুধু তোর জন্য। পরিস্থিতির জন্য আজ ওকে বসাতে হয়েছে, কিন্তু তুই আমাকে বিশ্বাস না করে ব্লক করে দিলি। জানিস কাল রাতে কতবার ফোন করেছি? তুই চোখ ভিজে উঠল। জাঙ্কুক, ভালোবাসা যদি থাকে তাহলে আগে বিশ্বাস থাকতে হয়। তুই যদি প্রতিটা জিনিস না জেনে ভুল বুঝিস তাহলে একদিন এই ভুল বোঝাবুঝি আমাদের আলাদা করে দেবে। তুই কাঁপা গলায় বললি, আমি খুব কষ্ট পেয়েছিলাম। জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে তের চোখের পানি মুছে দিল। জাঙ্কুক, বোকা পাখি, তুই জেলাস হয়েছিস সেটা বুঝে আমার ভালোই লেগেছিল, কিন্তু আমাকে ব্লক করার শাস্তি তোকে পেতেই হবে। তে অবাক হয়ে তাকালো, কি শাস্তি? জাঙ্কুক ঠোঁটের কোণে বাঁকা হাসলো, হাসিটা নিয়ে বলল, গাড়িতে চল, তারপর বলছি। তে, না, আমি আপনার সাথে গাড়িতে যাব না। আপনি আমার মারবেন আমি জানি। জাঙ্কুক, মারবো না, একটু রোমান্টিক শাস্তি দেবো, চল। তে লজ্জায় মাথা নিচু করে ফেললো। তারপর জাঙ্কুক থেকে গাড়ির ভিতরে নিয়ে গিয়ে ওয়ার্নিং ছাড়ে লিপ কিস করতে শুরু করলো। প্রায় 10 মিনিট পর তেইকে ছাড়লো। জাঙ্কুক 2-3 জনই হাঁসফাঁস করছিল। তে তো লজ্জায় শেষ। তারপর জাঙ্কুক থেকে বলল, তে, তাড়াতাড়ি গাড়ি থেকে নাম, না হলে কন্ট্রোল হারাই রোমান্স শুরু করে দেবো। তে তো ভয়ে গাড়ি থেকে নেমে দৌড়ে স্কুলে ঢুকে পড়লো। দূরে দাঁড়িয়ে জেমি সবকিছু দেখে মুচকি মুচকি হাসছিল, কিন্তু সেই হাসির আড়ালে নিজের ভাঙা ভালোবাসার কষ্টটা আবার বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো। তারপর হাঁটতে হাঁটতে জিমিনের চোখের কোণে জমে ওঠা জলটা দ্রুত মুছে নিয়ে এসে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। কাউকে সে নিজের দুর্বলতা দেখাতে চায় না। অন্যদিকে সুগা গত কয়েকদিন ধরে নিজের ব্যবসার কাজে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। একের পর এক গুরুত্বপূর্ণ মিটিং, নতুন প্রজেক্ট আর বিদেশে ক্লায়েন্টদের সঙ্গে আলোচনা, সব মিলিয়ে তার হাতে যেন এক মুহূর্ত সময় নেই। নিজের অফিসের কেবিনে বসে ফাইল দেখতে দেখতে সুগার দীর্ঘশ্বাস ফেলল। এই কয়েকদিন কাজের চাপটা শেষ হলে একটু শান্তি পাবে। এক শুক্রবার সকালে নাস্তার টেবিলে সবাই একসঙ্গে বসে খাচ্ছিল, চারপাশে নীরবতা। জাঙ্কুক, মা, ছোট মা, জিমিন কোথায়? ও খাবে না? বাবা, মা, আমি কিছুদিন ধরে খেয়াল করেছি জিমিন কয়েকদিন ধরে একদম বদলে গেছে। আগে সারাক্ষণ হাসতো, গল্প করতো, এখন কারোর সঙ্গে ঠিক মতো কথা বলে না। জিন, হ্যাঁ, আমিও লক্ষ্য করেছি। খাওয়া দাওয়া ঠিক মতো করছে না, সারাদিন নিজের ঘরে চুপ করে বসে আছে। ওকে এমন কখনো দেখিনি। আয়ু, হয়তো পড়াশোনা নিয়ে চিন্তা করে, সামনে তো পরীক্ষা। আরেন, হয়তো কোনো বিষয় নিয়ে খুব চিন্তা করছে, কিন্তু আমাদের কিছুই বলছে না। এভাবে নিজের ভেতরে সব চেপে রাখা ঠিক না। আয়ু, আমি অনেকবার জিনিকে করেছি, কিন্তু প্রতিবারই বলে আমি ঠিক আছি, অথচ ওর মুখে দেখলেই বোঝা যায় একদম ঠিক নেই। জিন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার মেয়েটার কি হয়েছে কে জানে, ওর হাসিটা যেন কোথায় হারিয়ে গেছে। আরিন, আজ অফিস থেকে ফিরে আমি ওর সঙ্গে শান্তভাবে কথা বলবো। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা সবাই মিলে সেটা সমাধান করার চেষ্টা করব। পরিবার তো এমন সময়ে পাশে থাকে। যে আমার মেয়েটার কি হলো, একদম চুপ হয়ে গেছে। জাঙ্কুক, বাবা, মা, আমার মনে হয় তোমরা একটু চিন্তা করো না। সামনে তো জিমিনের টেস্ট পরীক্ষা, হয়তো পড়াশোনার চাপ আর পরীক্ষার টেনশনে ও এমন চুপচাপ হয়ে গেছে। পরীক্ষা শেষ হলে সব আগের মতো ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ। জি, তাই যেন হয়। তবে তারপর ওর দিকে একটু খেয়াল রেখো। শুধু পরীক্ষার টেনশন হলে সমস্যা নেই, কিন্তু অন্য কিছু হলে সেটা আমাদের জানা দরকার। আরে, ঠিক বলেছ। আপাতত ওকে একটু সময় দিই, তবে যদি এমনই থাকে তাহলে ওর সঙ্গে ভালো করে কথা বলতে হবে।
তারপর কয়েকদিন কেটে গেল। দেখতে দেখতে তে আর জিমিনের টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেল। তে এখন পুরোপুরি পড়াশোনায় মন দিল। জাঙ্কুকও আর আগের মতো বারবার ফোন বা মেসেজ করতো না, তবে প্রতিদিন রাতে একবার করে মেসেজ দিতে ভুলতো না। জাঙ্কুক, পড়াশোনা কেমন হচ্ছে? তে, ভালো। জাঙ্কুক, খাবার ঠিক মতো খাচ্ছিস তো? হুম। পরীক্ষা শেষ হলে তোকে নিয়ে লং ড্রাইভে ঘুরতে যাব। তুই মুচকি এসে রিপ্লাই দিল, আগে পরীক্ষা শেষ হোক, তারপর দেখা যাবে। মেসেজটা দেখে জাঙ্কুকের মুখেও হাসি ফুটে উঠলো। এতদিন পর তুই নিজের ইচ্ছে একটু স্বাভাবিক ভাবে কথা বলছে, কিন্তু সে সুখ বেশি দিন টিকলো না। সামনে নির্বাচন, তাই জিয়ন বাড়ির সবাই প্রচার নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়লো। জাঙ্কুকও সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের সঙ্গে দেখা করা, মিটিং, সভা আর প্রচার নিয়ে ব্যস্ত থাকতো। এবার তাদের সবচেয়ে বড় পরীক্ষক কাই এর বাবা নিজের দল নিয়ে জোর প্রচারে চালাচ্ছে। দুই পক্ষের মধ্যে টানাটানি, উত্তেজনা। কাই যেহেতু জেলে, তাই কাইয়ের বাবা কাইয়ের সঙ্গ ও পাঙ্গ নিয়ে প্রচার করছে। ব্যস্ততার কারণে জাঙ্কুক অনেক সময় তের সঙ্গে ঠিক মতো কথা বলতে পারছে না। কখনো শুধু একটা ছোট্ট মেসেজ পাঠাতো, আজ খুব ব্যস্ত ছিলাম, নিজের খেয়াল রাখিস। তে, আপনিও নিজের খেয়াল রাখবেন। এই ছোট মেসেজটা জাঙ্কুকের সারাদিনের ক্লান্তি দূর করে দিত। অন্যদিকে তে আর জিমিনের পরীক্ষা প্রস্তুতিতে আরো বেশি মনোযোগ দিল। দুজনে একসঙ্গে পড়তো, একসঙ্গে পরীক্ষা দিতে যেত। তে আর জাঙ্কুক এর মধ্যে সম্পর্কটা একটু স্বাভাবিক হয়েছে। জাঙ্কুক তে এর কাছে থেকে এই ছোট ছোট মেসেজ পেয়ে অনেক খুশি। দেখতে দেখতে তে আর জিমিনের পরীক্ষা শুরু হয়ে গেছে। তাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে। পরীক্ষার শেষ দিন, স্কুলের গেট থেকে বের হতে জাঙ্কুক নিজের গাড়ির দরজা খুলে তের দিকে তাকিয়ে বলল, ওঠ। তে কোনো কথা না বলে গাড়িতে উঠে বলল। এরপর জাঙ্কুক পাশে দাঁড়িয়ে থাকে ইয়নোর দিকে তাকিয়ে বলল, জিমিনকে নিয়ে বাসায় যা। ইয়নো, আচ্ছা ভাই। জিমিন এবার তে আর জাঙ্কুকের দিকে তাকিয়ে মৃদু হাসলো আর বলল, ভাবি, লং ড্রাইভ থেকে ফিরে সব বলবেন কিন্তু, দুষ্ট হাসি দিয়ে। তারপর জিমিন ইয়নোর সঙ্গে অন্য গাড়িতে উঠিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। জাঙ্কুক গাড়ি স্টার্ট দিতেই তে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমরা কোথায় যাচ্ছি? জাঙ্কুক হালকা এসে বলল, মনে আছে আমি কথা দিয়েছিলাম পরীক্ষা শেষ হলে তোকে লং ড্রাইভে যাবো শহরের বাইরে। জিয়ন জাঙ্কুক কথা দিলে সেটা রাখে। তে মুচকে এসে জানলার বাইরের দিকে তাকালো। গাড়িটা ধীরে ধীরে শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে নিরিবিলি হাইওয়ের দিকে ছুটে লাগলো। কিছুক্ষণ নীরব থাকার পর তে বলল, এত ব্যস্ততার মাঝে আপনি সময় বের করলেন কিভাবে? জাঙ্কুক এক মুহূর্ত দের দিকে তাকিয়ে আবার রাস্তার দিকে মনোযোগ দিল। তোর জন্য এইসব তুচ্ছ যান, রাজনীতি হাজারটা কাজে প্রতিদিন থাকবে, মিটিং, প্রচার, মানুষের ভিড় সবই চলবে, কিন্তু আমার জানকে দেওয়ার কথা ভাঙলে নিজের কাছেই ছোট হয়ে যেতাম। তে এর ঠোঁটে অজান্তেই হাসি ফুটে উঠলো। আপনি তো দেখি কবি হয়ে গেছেন, কবি জীবন জাগক। যদি আজও কোনো জরুরি মিটিং থাকতো আপনার? জাগক মৃদু হেসে বলল, ছিল তো, কিন্তু আমি এইসব কাজ কয়েক ঘন্টার জন্য পিছিয়ে দিয়েছি, কারণ আমার কাছে আজকের এই কয়েক ঘন্টা হাজারটা রাজনৈতিক মিটিং এর থেকেও বেশি মূল্যবান। কথাটা শুনে তে চুপ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। তার চোখে স্পষ্ট ভালোবাসা আর মুগ্ধতা। জাঙ্কুকের হাত দিয়ে আলতো করে তের হাতটা ধরে বলল, জানিস, এই ব্যস্ততার মাঝে সারাদিন তুই একটা জিনিসই ভাবতাম। কি? পরীক্ষা শেষ হলে তোকে নিয়ে এভাবে অনেক দূর যাব, যেখানে রাজনীতি থাকবে না, ঝামেলা থাকবে না, শুধু তুই আর আমি। লজ্জা মাথা নিচে করে ফেললো। আপনিও না মাঝে মাঝে এমন কথা বলেন যে আমার হার্টবিটটা বেড়ে যায়। জাঙ্কুক হেসে বলল, হার্টবিট বাড়ানোর লাইসেন্স তো শুধু আমারই আছে, তে ভয় করছি না। তে ভয় কেন করবে জাঙ্কুক? এই যে আমি যদি তোর সাথে লালা করি, তে আপনার অধিকার আছে, কিন্তু আমি সময় চাই। জাঙ্কুক, আমি যদি সময় না দিই, এখন শুধু কিস করতে দিলেই হবে। বাঁকা হাসি দিয়ে জাঙ্কুক বলল। কথাটা শুনে তে হেসে ফেলল। অনেকদিন পর দুজনের মুখেই একসঙ্গে এমন সুস্থির হাসি ফুটে উঠলো। আর তাদের গাড়িটা বিকেলের নরম আলোয় লং ড্রাইভের পথে ছুটে চললো। গাড়িটা শহর ছেড়ে নিরিবিলি এক রাস্তার পাশে এসে দাঁড়িয়ে ধীরে ধীরে থেমে গেল। চারপাশে হালকা বাতাস, দূরে সবুজ গাছপালা আর বিকেলে নরম আলো। অবাক হয়ে চারিদিকে তাকিয়ে বলল, এখানে কেন থামলে? চাকু মুচকি হেসে বলল, কারণ অনেকদিন পর তোকে একা করে কয়েকটা মুহূর্তেও নিজের কাছে রাখতে ইচ্ছে করলো।
তে লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল ফেললো। জাঙ্কুক আলতো করে তের হাতটা নিজের হাতে নিয়ে হাতে একটা চুমু খেলো। জাঙ্কুক, এতদিন শুধু কাজ আর ব্যস্ততার মাঝেই ছিলাম, আজ শুধু তোর সঙ্গে একটু শান্তিতে সময় কাটাতে চাই। তে মৃদু হেসে উত্তর দিল, আমারও এই মুহূর্তটা খুব ভালো লাগছে। জাঙ্কুক তেকে নিয়ে পিছনে সিটে গেল আর বলল, তে বেশি কিছু করবো না, শুধু কিস করবো আর বাইট দেবো। বলে জাঙ্কুক কিস করতে শুরু করলো। জাঙ্কুক খুব ডিপলি কিস করতে থাকে। জাঙ্কুক থেকে কিস করতে থাকে আর তে জাঙ্কুককে সরানোর চেষ্টা করে। এরপর জাঙ্কুক তের ওপরে উঠে যায়। জাঙ্কুক তার শার্ট খুলে ফেলে, তারপর আবার তেকে কিস করতে শুরু করে। ঠোঁট সেরে গলায় নেমে যায়। তের টিপতে টিপতে থাকে আর গলায় বাইট করতে থাকে। আর একটা দিকে তের বেডস টিপতে থাকে জামার উপর দিয়ে। তেতে উত্তেজনায় জাঙ্কুকের চুল খামচে ধরে। জাঙ্কুক ও উত্তেজনায় তের গলায় হালকা হালকা বাইট দেয়। বাইট গুলো মুহূর্তে লালচে রঙে পরিণত হয়। জাঙ্কুক তের জামার মধ্যে হাত ঢোকায় আর জোরে জোরে টিপতে থাকে। তে মুন করতে থাকে, আহ জাঙ্কুক প্লিজ ধীরে আস্তে। জাঙ্কুক তের শব্দ শুনে আরো উত্তেজিত হয়। জাঙ্কুক তের উপর শুয়ে পড়ে। তের জামা খুলে তের শুধু ইনার পরায়। জাঙ্কুক ইনারের উপর দিয়ে মুখ ডুবিয়ে দিল আর একটা টিপতে লাগলো জোরে জোরে। প্রায় 20 মিনিট এইভাবেই কন্টিনিউ করলো জাঙ্কুক। তে জাঙ্কুক তে শুধু মন করতে থাকে আর জাঙ্কুকের নিচে পড়ে থাকে। জাঙ্কুক তের পুরো বডি শেক করতে থাকে আর বাইট করতে থাকে। এরপর জাঙ্কুক তের ইনার খুলে ফেলে। তে জাঙ্কুক ভাইয়া প্লিজ এমনটা করবেন না। জাঙ্কুক নিজের মতো চুষতে থাকে। তে জাঙ্কুক ভাইয়া ব্যথা লাগছে। জাঙ্কুক জান, তোর ওগুলো এত নরম কেন? এভাবে 20 মিনিট পার করার পর তের সব কাপড় খুলে ফেলে। জাঙ্কুকও নিজের সব খুলে ফেলে। জাঙ্কুক, আমার 12 ইঞ্চি মুখে নিয়ে শেক করবি? তে ছি, আমি জীবনেও মুখে নেব না। জাঙ্কুক বলে, এটা তো তোর একদিন মুখে নিতেই হবে জান। তারপর জাঙ্কুক এর প্রাইভেট পার্ট মুখ দিয়ে আর চেক করতে থাকে। তে জাঙ্কুক ভাইয়া কি করছো? এইভাবে মুখে দিলে কেন? এরপর জাঙ্কুক এর প্রাইভেট পার্ট থেকে 10 মিনিট পর মুখ তুলে আর বলল, জান সেই টেস্ট। তারপর শেক করার পর জাঙ্কুক তার 2টা আঙুল ঢুকিয়ে দেয় তের প্রাইভেট পার্টে। তে চিৎকার দিয়ে ওঠে আর জাঙ্কুক ফিঙ্গারিং করতে থাকে। তে বলে, জাঙ্কুক ভাই হাত সরান, আমার অনেক ব্যথা করছে। জাঙ্কুক কিছুক্ষণ পর আঙুল বের করে তের পার আরো ফাঁক করে সেই তের পা কাঁধে তুলে নেয়। জাঙ্কুক, জান চিৎকার করিস না, একটু সহ্য করে নে। এরপর জাঙ্কুক নিজের জামা কাপড় খুলে দিয়ে তার লিটিল মেম্বারকে বের করে। তে জাঙ্কুকের লিটিল মেম্বার দেখে অবাক। এত বড়, পুরো 12 ইঞ্চি। তে বলে, এত বড় আমি নিতে পারবো না, আমি তো মরেই যাব। জাঙ্কুক, নিতে পারবি না জান, সহ্য করে নে। তে আর কিছু বলে না, চুপ করে থাকে। জাঙ্কুক, ছোট হলে তো আবার বলতিস এত ছোট কেন? তারপর জাঙ্কুক নিজে লিটিল মেম্বারকে তের প্রাইভেট পার্টে ঘুষে আর তারপর জাঙ্কুক নিজেকে ফিট করে। বিশাল বিসমিল্লাহ বলে এক ধাক্কায় ইন করে দেয় তের মধ্যে। আর তে চিৎকার দিয়ে ওঠে আর কান্না করতে থাকে। জাঙ্কুক ছাড়েন, আমি বাসায় যাব। জাঙ্কুক, এই সময় তো বাসার কথা মনে পড়ছে জান। তে আমি আগে জানলে আপনার সাথে আসতাম না। জাঙ্কুক দেখলো রক্ত বের হয়ে গেছে, প্রথমবার তো তাই। তে কান্না করছে কারণ জাঙ্কুক অনেক রুডলি ইন্টিমেট হচ্ছিল। তে জাঙ্কুক ভাই ছেড়ে দেন, আর পারছি না। জাঙ্কুক, থামতে বলিস না জান, একটু সহ্য করে নে। তে কাঁদছে। জাঙ্কুক ধাক্কা গুলো জোরে জোরে দিতে লাগলো। ধাক্কাগুলো এতটাই জোর ছিল যে পুরো গাড়ি নড়ছিল। তে জাঙ্কুক ভাই আস্তে আস্তে করে, আমার অনেক ব্যথা করছে। জাঙ্কুক, পারবো না জান, সহ্য করে নে। জাঙ্কুক থেকে কিস করতে থাকে আর ইন্টিমেট হচ্ছে। তে জাঙ্কুক ভাইয়া ব্যথা লাগছে। জাঙ্কুক, জান কি শান্তি জান, নড়িস না তুই, বেশি ব্যথা পাবি। তে জোরে জাঙ্কুকের পিঠে খামচি দিতে লাগলো। ব্যথায় জাঙ্কুক থেকে বলে, জান একটু ওয়েট কর, তুই মজা পাবি।
তে জাঙ্কুকের কথা শুনে জোরে জোরে কান্না করতে লাগলো ব্যথায়। জাঙ্কুক, জান, তুই জানিস না একজনের কান্না যত বাড়ে আর একজনের গতি তত বাড়ে। তারপর তীর ব্যথার সময় গেল, তেও মন করতে থাকে উত্তেজনায়। জাঙ্কুক লাস্ট ধাক্কাটা এত জোরেই দিল যে তীর নাভি পর্যন্ত উঠে গেছে। তে তো জোরে চিৎকার দিয়ে উঠেছে। জাঙ্কুক নিজের মূল্যবান সম্পদ মাটিতে না ফেলে তীর মধ্যে দিতে থাকে। তে, এটা বের করেন, আমি আর পারছি না। জাঙ্কুক, তে, তুই অনেক স্ট্রং। আমি এত জোরে জোরে ধাক্কা দিলাম তুই অজ্ঞান হলি না। এই জায়গায় অন্য মেয়ে থাকলে এতক্ষণে অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি থাকতো। তে, আপনি অন্য মেয়েদের কথা কেন বললেন? জাঙ্কুক, আমি জাস্ট কথার কথা বলছি জান, রাগ করিস কেন? এভাবে 2 ঘন্টা ইন্টিমেট হয়ে দুজনে ক্লান্ত হয়ে গাড়ির সিটে এলিয়ে দেয় শরীর আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে দুজনেই। জাঙ্কুকের মনে অদ্ভুত এক শান্তি। তারপর জাঙ্কুক থেকে বলে, জান, সরি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। তে কাঁদতে কাঁদতে বলে, আপনি বলেছিলেন বেশি কিছু করবেন না, কিন্তু আপনি আমার শরীরের কি অবস্থা করেছেন। মাথায় ব্যথা করছে, শরীরে অসহ্য ব্যথা করছে, আমি নড়তেও পারছি না ব্যথায়। জাঙ্কুক, জান, সরি। এত সুন্দর বউ থাকলে কি আর নিজেকে কন্ট্রোল করা যায়? তে বলে, আপনার সরি আপনার কাছেই রাখেন, আমি বাড়ি যাব। কতবার বলছি কিন্তু আপনি ছাড়েন নাই। তারপর জাঙ্কুক থেকে জামা পরিয়ে দেয়, নিচেও জামা পরে নেয়। এরপর জাঙ্কুক থেকে কোলে নিয়ে করে গাড়ির সামনের সিটে বসিয়ে দেয়। গাড়ি থেকে একটা পেন কিলার বের করে তের হাতে দিয়ে বলে, এটা খেয়ে নি, ব্যথাটা একটু কমে যাবে। তে, আপনার গাড়িতে পেন কিলার কি করে? জাঙ্কুক, গাধি, মাথা ব্যথার জন্য রেখে দিই, এটা খা, ব্যথাটা কিছুটা কমবে। তে, আপনি আমাকে গাধি বললেন কেন? মুখ ফুলিয়ে পড়ে জাঙ্কুক, গাধার মতো প্রশ্ন করলে গাধিকে গাধিই বলবো। তে আর কোনো কথা না বলে ওষুধটা খেয়ে নিল। তারপর সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইল। ব্যথার কারণে ওর মুখটা কুঁচকে ছিল। জাঙ্কুক একবার তের দিকে তাকে দীর্ঘশ্বাস ফেলল, তারপর গাড়ি স্টার্ট দিয়ে ধীরে ধীরে গাড়ি চালাতে শুরু করলো। কয়েক মিনিট পর জাঙ্কুক একবার তের দিকে তাকিয়ে দেখলো এখনো ব্যথায় ওর মুখটা কুঁচকে আছে। জাঙ্কুক, একটু সহ্য করে নি, প্রথমবার তো, আর একটু পরে বাসায় পৌঁছে যাবে। তে চুপ করে রইল, কোনো উত্তর দিল না। পুরো রাস্তা জুড়ে দুজনের মাঝে নীরবতা, কেউ আর কোনো কথা বলল না, শুধু মাঝে মাঝে জাঙ্কুকে চিন্তিত চোখ তের দিকে তাকাচ্ছিল আর তে মুখ ফিরিয়ে জানলার বাইরের দিকে তাকিয়েছিল। তারপর গাড়ি এসে তেদের বাড়ির সামনে থামতেই জাঙ্কুক নেমে এসে তেকে কোলে তুলে নিল। তে প্রথমে আপত্তি করলো, জাঙ্কুক ধমক দিয়ে চুপ করায়। এরপর তেকে নিয়ে গাড়ির ভেতরে ঢুকে পড়লো, সরি, বাড়ির ভেতরে ঢুকে পড়লো। তখনই তের বাবা মা এগিয়ে এলো। ইঞ্জুর, কি হয়েছে তে? কোলে করে নিয়ে আসলে যে? সকালে তো ভালোই ছিল, হঠাৎ কি হলো? সুবিন, জাঙ্কুক তের কোথাও ব্যথা পেয়েছে? জাঙ্কুক শান্তভাবে বলল, আঙ্কেল আন্টি, চিন্তা করবে না, স্কুলে ওর পায়ে একটু চোট লেগেছে, তাই হাঁটতে কষ্ট হচ্ছিল, বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। জাঙ্কুক কি মিথ্যে কথাটাই না বললো? দেখি তো ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল। জাঙ্কুক যাওয়ার আগে বলল, এই ওষুধটা খেয়ে নিস, না খেলে সমস্যা নেই, আমি বাবা হব। খেলে খাস, না খেলে শাওয়ার নিয়ে এসে একটু ঘুমাস, ব্যথাটা একটু কমবে। তো বাবা হবার এত শখ? জাঙ্কুক, তুই ওষুধটা না খেলে আমরাই ভালো, তোকে তাড়াতাড়ি নিয়ে যেতে পারবো। কথাটা বলে জাঙ্কুক ঘর থেকে বেরিয়ে গেল। তারপর থেকে কিছুক্ষণ চুপচাপ বিছানায় বসে রইল, মাথাটা এখনো ভার লাগছে। টেবিলের উপর রাখা ওষুধটার দিকে তাকিয়ে ওষুধটা খেয়ে নিল। তারপর ধীরে ধীরে উঠে শাওয়ার নিতে বাথরুমে ঢুকে পড়লো। ঠান্ডা পানির স্পর্শে শরীরের ক্লান্তিটা যেন একটু কমে এলো। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে আবার বিছানায় শুয়ে পড়লো। তারপর দরজায় নক করলো সুগা। তে আসবো? আসো ভাইয়া। দরজা খুলে সুগা ভেতরে ঢুকলো। কেমন লাগছে এখন? মা বললো তোর পায়ে নাকি ব্যথা লাগছে। তে মনে মনে ভাবলো, ভাইয়া তোমাকে এখন কিভাবে বলবো, আমার পায়ে ব্যথা না, অন্য কোথাও ব্যথা। এখন একটু ভালো লাগছে ভাইয়া। দুজন কিছুক্ষণ টুকটাক কথা বললো, তারপর তে হঠাৎ গম্ভীর হয়ে গেল। ভাইয়া, একটা কথা বলবো? বল। তুমি জিমিনের সঙ্গে এমনটা কেন করলে? ও তো তোমাকে সত্যি অনেক ভালোবাসতো। ভাইয়া, তাহলে ওর সঙ্গে ব্রেকআপ করলে কেন? তুমি জানো ও কতটা কষ্ট পেয়েছে? শুধু মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেললো।
আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। তখন রাগ আর জেদের মাথায় কিছু বুঝিনি। এখন প্রতিটা মুহূর্তে নিজের ভুলের জন্য আফসোস হয়। যদি আগে জাঙ্কুক ভাইয়াকে সবটা জানাতে, তাহলে হয়তো উনি তোমাদের সম্পর্কটা মেনে নিত। তোমাদের এতদিনের বন্ধুত্বের কথা ভেবে হয়তো জিমিনকে তোমার হাতে তুলে দিত। কিন্তু এখন যদি উনি শোনেন যে জিমিন এত কষ্ট পাচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে উনি আরো রেগে যাবে। সুগা চাপ দিয়ে কথা শুনতে লাগলো। ভাইয়া, রাগের মাথায় আর কোনো ভুয়া সিদ্ধান্ত নিও না। সুগা ধীরে মাথা নাড়ালো। তুই ঠিকই বলেছিস ভাইয়া। আমার মাথায় একটা প্ল্যান আসছে যে জিমিনকে বলো সব ভুলে আবার বিয়ে করে নেয়। জিমিন যদি না মানে, না তাহলে তুমি আবির জিমিনকে তুলে নিয়ে বিয়ে করো। সুগা, তুই কি পাগল নাকি? তুলে নিয়ে বিয়ে করবো কেন? আগে ওর বাবা মার সাথে এই বিষয়ে কথা বলি, তারপর ধারণা আমার আঙ্কেল আন্টি মানবে। কিন্তু জাঙ্কুকের কথা আমি জানি না ভাইয়া। জিমিন যদি তোমাকে ভুল বোঝে না মানে, তাহলে আঙ্কেল আন্টি মানাবে। কিন্তু জিমিন, তুমি যাকে বিয়ে করবে সেই যদি তোমাকে ভুল বোঝে, তাহলে তে, ভালো কথা বল ভাইয়া। তুমি বললে জাঙ্কুক ভাইয়া মানবে না, কিন্তু তার তো রিজন থাকা দরকার। তুমি দেখতে অনেক সুন্দর, নিজের ব্যবসা আছে, ভালো ছেলে, আর তুমি জাঙ্কুক ভাইয়ার ভালো বন্ধু। তাই জাঙ্কুক ভাইয়া মানতে বাধ্য। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভুল হলে সেটা আমাকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব প্লিজ। তোমাদের এইটুকুনি ভালোবাসাই আমার দরকার।